হেলিয়ান ঝেন তার সৎ বোনকে গভীরভাবে ভালোবাসত, কিন্তু একদিন দুর্ঘটনাবশত তার মা মারা যায় আর সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আর তার সৎ বাবাকে বন্দী করার জন্য 5 বছর পরে পুলিশের একজন বড় অফিসার হয়ে ফিরে আসে। ফিরে আসার পর সে তার সৎ বাবাকে বন্দী করে এবং তার সৎ বোনকে তার সাথে বিয়ে করার জন্য বাধ্য করে। অন্যদিকে হেলিয়ান ঝ্যাংয়ের সবচেয়ে বড় শত্রুকে দেখি। সে তার মুখোশের আড়ালে নিজের একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে রেখেছিল, যেটার ব্যাপারে কেউ জানতো না। সে উপরে উপরে অনেক শান্ত ছিল, কিন্তু ভিতরের ভয়ঙ্কর রূপটা এখনো কেউ দেখেনি। এখন 5 বছর পরে তারা সবাই যখন আবারও একত্রিত হয় এবং একে অন্যের মুখোমুখি হয়, তখন আসলে কি ঘটবে সেটাই আমরা এই ড্রামাতে দেখব। এই ড্রামাটি একটি হিস্টোরিক্যাল এবং রোমান্টিক ড্রামা। আমি আশা করছি এই ড্রামাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ড্রামাটির নাম হলো স্যাডিস্টিক লাভ। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কয়েকজন লোককে আহত হয়ে পড়ে থাকতে দেখি। তাদের মাঝখানে একটি ছেলে রয়েছিল। সে নিজেও বেশ অনেকটাই আহত ছিল, কিন্তু এরপরেও সে একা একাই তার ক্ষতগুলো ঠিক করছিল এবং সেগুলো ব্যান্ডেজ করছিল। ঠিক তখনই তার কাছে কয়েকজন লোক আসে। এরা আসলে পুলিশের লোক ছিল। আর আহত হওয়া এই ছেলেটি আমাদের মেন হিরো। তার নাম ছিল লিয়ান ঝেন। সে নিজেও পুলিশের একজন বড় অফিসার এবং এখানে যারা আহত হয়ে পড়ে আছে সে নিজেই আসলে তাদেরকে মেরে আহত করেছে। আর আজকে সে অনেকগুলো বড় বড় অপরাধীকে ধরেছে, যাদেরকে আটক করার পরে এখন তাদের স্বীকারোক্তি নিয়ে তার জুনিয়র তার কাছে এসেছে। তার নাম ছিল অ্যাডভোকেট লি। আমরা আমাদের সুবিধার্থে এখন থেকে তাকে শুধু লি বলে ডাকবো। লি এখানে লিয়ান ঝেনকে জানায় তারা একজন অপরাধীর বয়ান রেকর্ড করেছে আর তারা জানতে পেরেছে এই শহরের একজন ধনী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের খবর। সেই ধনী ব্যক্তি জাল ব্যবসায়ী ছিল এবং কাল সকালেই তারা তাকে গ্রেফতার করতে যাবে। তখন লিয়ান ঝেন তাদেরকে বলে 5 বছর ধৈর্যের পর অবশেষে সেই মুহূর্ত এসেছে। তোমরা যাও, সেই ভদ্র মহিলাকে জানিয়ে দাও যদি সে তার বাবাকে বাঁচাতে চায় তাহলে তাকে আমাকে বিয়ে করতে হবে। লিয়ান ঝেনকে দেখে বুঝাই যাচ্ছিল সে একটা প্রতিশোধের আগুনে জ্বলছিল, কিন্তু সেটা কি তা আমরা ড্রামাটা এগোলেই জানতে পারবো। এখন লিয়ান ঝেন যে ব্যক্তিটিকে গ্রেফতার করবে তার মেয়েকে দেখি। সে মনোযোগ দিয়ে কারো একটা ছবি আঁকাচ্ছিল। এটাই আমাদের গল্পের নায়িকা। তার নাম হলো আনরান। তখনই তার দাসী তার কাছে ছুটে আসে আর তাকে বলে তার বাবাকে পুলিশেরা গ্রেপ্তার করে নিয়ে গেছে আর যদি সে তার বাবাকে বাঁচাতে চায় তাহলে তাকে লেফটেন্যান্টকে বিয়ে করতে হবে। অন্যদিকে লিয়ান ঝেনকে দেখি। সে নিজের আর আনঝানের একসাথে থাকা সেই ছবিটা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছিল আর মনে মনে বলছিল এই বিয়ের পরে তার জীবন সে দোজকের মতো করে দিবে। অন্যদিকে আনরান তার আঁকানো সেই ছবির দিকে তাকিয়ে কান্না করছিল আর মনে মনে বলছিল, ঝ্যাং, 5 বছর ধরে তুমি কোথায় আছো, কেমন আছো, আমি কিছুই জানি না। এ কথা শুনে বোঝাই যাচ্ছিল যে আনরান মনে মনে কাউকে খুব ভালোবাসে আর সে 5 বছর ধরে কারোর জন্য অপেক্ষা করছে। পরের সিনে আনরানকে বউয়ের সাজে দেখি। তার আজকে বিয়ে লেফটেন্যান্ট লিয়ান ঝ্যাং এর সাথে, কিন্তু সে এখনো জানে না যে এই লেফটেন্যান্ট আসলেই কে। সে যখন বিয়ের পিড়িতে যাচ্ছিল তখন সে মনে মনে ঝ্যাং এর কাছে ক্ষমা চাইছিল আর তাকে বলছিল 5 বছর আগে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। এই বিয়েটাই হয়তো আমার জন্য অনেক বড় একটা সাজা, কারণ আমি শুধুমাত্র একজনের সাথেই থাকতে পারি যাকে আমি ভালোবাসি। আনরান যখন মনে মনে এসব কথা ভাবছিল তখনই সেখানে লিয়ান ঝ্যাং চলে আসে। আশেপাশের লোকেরাও বলাবলি করছিল যে আনরান এই বিয়েটা বাধ্যতামূলক করছে। তখনই আনরান লিয়ান ঝ্যানের দিকে তাকায় আর সে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ যার কথা ভাবছিল এবং বসে বসে যার ছবি আঁকছিল সে আসলে লিয়ান ঝ্যানই ছিল। তখন লিয়ান ঝ্যান তাকে বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি খুব একটা খুশি। আমার মনে হয় তুমি এখনো সেই ইয়াং মাস্টার চুকে বিয়ে করতে চাও। তবে এটা দুঃখজনক যে 5 বছর পর তুমি শুধু আমাকেই বিয়ে করতে পারবে। তখন আনরান তাকে জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়। তখন ঝ্যাং তাকে বলে তুমি চিন্তা করো না, আমি জেলখানায় মিষ্টি পাঠিয়ে দিয়েছি। এরপর আনরান তাকে বলে তুমি আমার ভাই, আমি জানি না তুমি এমনটা কেন করছো, তবে আমি এটা বুঝতে পারছি যে কোথাও না কোথাও বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তোমার কাছে অনুরোধ করছি আমার বাবাকে ছেড়ে দাও, চলো আমরা একসাথে কথা বলি। তখন ঝ্যাং রেগে যায় আর তার মায়ের শেষ স্মৃতি দেখিয়ে বলে তোমার বাবার কারণে আমার মা মারা গিয়েছে, এটাও কি ভুল বোঝাবুঝি? তখন আনরান তাকে বলে তোমার মা তো আত্মহত্যা করেছিল, এমনকি পুলিশ তদন্ত করে এটাই বলেছে। এটা শোনার পর ঝ্যাং তার সাথে এই বিষয়ে আর কোনো তর্ক করে না আর তাকে বলে সাক্ষীদের ডাকো, আজ তো আমাদের বিয়ে, চলো আমরা বিয়ে করি, পুরো শহর দেখুক কিভাবে আমি আমার বোনকে বিয়ে করছি। এটা বলে সে আনরানের হাত টেনে ধরে নিয়ে ভেতরে চলে যায়।
যায়। এরপর তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা একটি লোককে দেখি, সে কারো একজনের কাছে ক্ষমা চাইছিল এবং জীবন ভিক্ষা চাইছিল আর তাকে বলছিল তার ভুল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমরা সেই লোকটির চেহারা দেখি, তার নাম ছিল ইউট্যাং। তো এই লোকটি ইউট্যাং এর কাছে বারবার ক্ষমা চাইছিল, কারণ সে পুলিশের কাছে সব রকম সত্যি কথা বলে দিয়েছে। ড্রামার শুরুতেই যে সন্ত্রাসীগুলোকে ঝ্যাং পেটালো এবং ধরে নিয়ে গেল, এরপরে তার কাছে যে প্রমাণটা এসেছিল সেই প্রমাণটা আসলে এই লোকটাই তাদেরকে দিয়েছিল। এখানে ইউট্যাং এর ক্যারেক্টারটা অনেক শান্ত স্বভাবের, কিন্তু সে মনে মনে অনেক বেশি নির্দয়। কোনো ভুলেরই তার কাছে কোনো ক্ষমা নেই, তাই সে ওই লোকটাকে মেরে ফেলে। একটু পরেই ইউট্যাং এর অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর তাকে বলে এই পুরো শহর আজকে সাক্ষী হয়ে থাকবে, কারণ আজকে ভাই বোনের বিয়ে হচ্ছে। সে আসলে ইয়ানঝেন আর আন্ড্রানের কথা বলছিল। অন্যদিকে তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। তখন আন্ড্রান তাকে বলে আমাদের বিয়ে তো হয়ে গেছে, এখন আমার বাবাকে ছেড়ে দাও। তখন ঝ্যাং তাকে বলে সবে তো মাত্র আমাদের বিয়ে শেষ হলো, এখনো তো রাতটা বাকি রয়েছে, তুমি শুধু দেখতে থাকো আমি তোমাকে কিভাবে কষ্ট দেই। অন্যদিকে ইউট্যাংকে দেখি, পত্রিকায় ঝ্যাংয়ের ছবি সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এই দৃশ্য দেখে বোঝা যায় যে শত্রুতা খুব ভালোভাবে শুরু হয়ে গিয়েছে। রাতে ঝ্যাং আনরাংয়ের সাথে খারাপ ব্যবহার করছিল আর তাকে বলছিল তুমি দুনিয়ার কাছে অনেক মূল্যবান, কিন্তু আমার কাছে তুমি অতি তুচ্ছ। এটা বলেই সে তার কাছে আসতে শুরু করে। তখন আনরান তাকে ভাই বলে আর এটা করতে নিষেধ করে, কিন্তু ঝ্যাং তাকে বলে আমি তোমার ভাই ঝ্যাং নয়, আমি লিয়াং ঝ্যাং। তুমি একবার চুমিং এর জন্য ঝ্যাংকে ছেড়ে দিয়েছিলে আর এখন তোমার বাবার জন্য একজন সরকারি কর্মকর্তাকে বিয়ে করেছো। ঝ্যাং কখনোই তোমার প্রথম পছন্দ ছিল না। এটা শোনার সাথে সাথেই আনরান তাকে বলে বিষয়টা এরকম নয়, কিন্তু ঝ্যাং তার কোনো কথাই শুনছিল না আর রাগ দেখিয়ে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। আনরান তার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তাতে সে ব্যর্থ হচ্ছিল। তখনই সে ঝ্যাংয়ের পকেট থেকে একটা চাকু পেয়ে যায় আর সেটা তার নিজের গলায় ধরে তাকে বলে তুমি কি চাও যে বিয়ের রাতেই আমি মারা যাই? এটা দেখে ঝ্যাং তাকে ছেড়ে দেয় আর দূরে গিয়ে চেয়ারে বসে ড্রিঙ্কস করতে করতে তাকে বলে এটা তোমার বাড়ি নয়, এটা গভর্নেন্স মেনশন। তোমার সাহস কি করে হলো এভাবে মৃত্যুর হুমকি দেওয়ার? তুমি যাই করো না কেন আমি তোমার বাবাকে মেরে ফেলবো। তখন আনরান তাকে বলে তুমি কি এত কিছু শুধুমাত্র আমাকে অপমান করার জন্য করেছো? এটা সত্যিই খুব কষ্টকর, আমাকে বলো আমাকে কি করতে হবে, কি করলে তুমি আমার বাবাকে মুক্তি দিবে? তখন ঝ্যাং তাকে বলে প্রথমে তোমরা আমার মাকে অপমান করেছো, তারপরে তুমি আমাকে ছেড়ে গেছো। আমি যা চাই তা অনেক সহজ, ফার্স্ট হলো তুমি আর সেকেন্ড তোমার পরিবারের সোনার খনি। তখন আনরান তাকে বলে তাহলে এইসব কিছু এটার জন্যই, ঠিক আছে আমি তোমাকে সোনার খনি দিব, তাহলে তুমি আমাকে আর আমার বাবাকে যেতে দাও, আমরা দুজন সারা জীবনের জন্য এই শহর ছেড়ে চলে যাব। এটা শুনে ঝ্যাং রেগে যায় আর তাকে বলে আমি তোমাকে প্রথমেই একবার বলেছি যে আমি ফার্স্ট আনরানকে চাই। তুমি কি আমার কাছ থেকে ছাড়া পেয়ে ইয়াং মাস্টার চুয়ের সাথে পালিয়ে যেতে চাইছো? তুমি ভুলে যেও না এখন তুমি আমার স্ত্রী, তোমার জন্ম হয়েছে শুধুমাত্র আমার জন্য, এমনকি মৃত্যুর পরেও তুমি শুধুমাত্র আমার, আর তোমার পরিবারের সোনার খনি সেটাও আমার। আমি সব চাই। 5 বছর আগে যে অপমান আমি সহ্য করেছি তা আমি হাড়ে হাড়ে ফেরত দিব এবার। ঝ্যাং এটা বলছিল আর আনরানের জামার ফিতা বেঁধে দিচ্ছিল। আনরানের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে সে ঝ্যাংকে কতটা ভয় পাচ্ছে, আর ঝ্যাংকে দেখেও বোঝা যাচ্ছিল যে সে ফিরে এসেছে শুধুমাত্র তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে, আর সে তার সাথে হওয়া অন্যায় দ্বিগুণ ভাবে সবাইকে ফেরত দিবে। এরপরে ঝ্যাং আনরানকে শাস্তিস্বরূপ বাড়ির বাহিরে বসিয়ে রাখে, তার 2 হাতে 2টা জ্বলন্ত মোমবাতি ধরিয়ে দেয়, আর এভাবেই সারা রাত সেখানে তাকে বসে থাকতে হবে। অন্যদিকে ঝ্যাংকে দেখি, তার কাছে ইউট্যাং এর কল আসে। ইউট্যাং তাকে বলে আজকে তো তোমার বিয়ের রাত, আমি শুনলাম তুমি নাকি আমাকে খুঁজছো। আপনি তো এক রাতেই সন্ত্রাসী মামলার সমাধান করে ফেলেছেন, আমি জানতে চাই আমার লোকেরা কি করেছিল, আমাকে ব্যাখ্যা দিন। তখন ঝ্যাং তাকে বলে আমরা আপনাকে অনুরোধ করেছিলাম বিষয়টা দেখার জন্য, কিন্তু আপনি যখন লোক পাঠান তখন অলৌকিকভাবেই এসব কিছু ঘটে যায়। আমি একটা অন্য উপায়ে ওই লোকদের ধরেছি। আমি মনে করি আমাদের উভয়েরই চাহিদা রয়েছে। আপনার কি সাহায্যের জন্য আমাকে কিছু বলার আছে? আমার মনে হয় আমাদের সামনাসামনি দেখা করা উচিত। তখন ইউট্যাং তাকে বলে বিয়ের রাতে আসতে চাইলে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে উপহার পাঠাবো, দয়া করে উপহারটা তুচ্ছ করো না। কথা শেষে ইউট্যাং তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর তাকে বলে কাজ শুরু করে দাও। 12টার 1 মিনিট বেশিও না এবং 1 সেকেন্ড কমও না, লঙ্ঘনকারীরা মারা যাবে। অন্যদিকে ঝ্যাংকে দেখি, সে বারবার আনরানকে দেখছিল আর সে লক্ষ্য করে আনরানের হাত পুড়ে যাচ্ছে। এদিকে আনরানও তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল 5 বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি 5 বছর ধরে আমাকে শুধু
ঘৃণাই করে গেছো, এটা দুঃখজনক। জ্যাং ভেতরে চলে যায়, কিন্তু সে অস্থির বোধ করছিল আর বারবার ঘড়ির দিকে তাকিয়েছিল। এই রাতটা যেন কাটছিলই না। তাই একটু পরে সে আবারও জানালার ধারে এসে আনরানকে দেখতে শুরু করে। তখন সে দেখতে পায় আনরান শীতে কাঁপছে এবং তার হাত অনেকখানি পুড়ে গেছে। এরপর তার হাতে থাকা কয়েকটা পুঁথির দিকে তাকায়। তখনই আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই। আসলে ঝ্যাংয়ের সাথে যখন আনরানের সম্পর্ক ভালো ছিল, তখন ঝ্যাং আনরানের জন্য পরিশ্রম করে টাকা জমিয়ে এই পুঁথির মালাটা তার জন্য কিনে আনে আর তাকে পরিয়ে দেয়। এরপর সে তাকে কথা দেয় যে সে তার জন্য সবকিছু এনে দিবে। সিন বর্তমানে ফিরে আসে আর আমরা ঝ্যাংকে দেখতে পাই। সে আনরানের কষ্ট সহ্য করতে না পেরে তার কাছে চলে আসে। সেখানে এসে সে তার হাত থেকে ওই মোমবাতিগুলো ফেলে দেয় আর তাকে জোর করে কোলে তুলে নিয়ে ভেতরে চলে আসে। ঝ্যাং আনরানকে সরাসরি বাথরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে তাকে বলে আমাকে গোসল করতে সাহায্য করো। তখন আনরান ভালো করে চারিদিকে তাকালে দেখতে পায় সেখানে তো সবকিছুই প্রস্তুত করা আছে, তাহলে সে তাকে কি সাহায্য করবে। তখন ঝ্যাং তাকে বলে আমার পোশাক খুলতে সাহায্য করো। এখন আনরান তার কথা শুনতে বাধ্য ছিল, তাই সে চুপচাপ ধীরে ধীরে তার পোশাক খুলতে শুরু করে। কিন্তু তখন ঝ্যাং তার হাত ধরে ফেলে আর তাকে বলে তোমার হাত খুব ঠান্ডা, তুমি কি আমাকে নিথর করার চেষ্টা করছো? এটা শুনে আনরান তাকে বলে ঠিক আছে, তাহলে আপনি এখানেই দাঁড়ান, আমি আমার হাত গরম করে নিয়ে তারপরে আসছি। তখন ঝ্যাং তাকে বলে আমি সময় অপচয় করতে পছন্দ করি না, তাই আমি এখন আর গোসল করব না, বরং তুমি এখানে গোসল করে নাও। এটা বলে ঝ্যাং বাহিরে চলে যায়। বাহিরে যাওয়ার পর তার বাড়ির মেটকে বলে আনরানের হাত পুড়ে গিয়েছে, তাই তাকে মলম আর ব্যান্ডেজ দিতে। একটু পরেই সেখানে ঝ্যাংয়ের সহকর্মী আসে আর তাকে বলে যে লোকটি আত্মসমর্পণ করে আমাদেরকে বয়ান দিয়েছিল তাকে কেউ মেরে ফেলেছে এবং তার লাশ ল্যাম্প পোস্টের নিচে ঝুলানো আছে। এটা শোনার সাথে সাথে ঝ্যাং সহ তার সহকর্মীরা মিলে সেখানে পৌঁছে যায় আর ওই লাশটির দিকে তাকিয়ে ঝ্যাং বলতে থাকে ইউ ট্যাং, তোমার গিফট আমি একসেপ্ট করলাম। পরের সিনে ঝ্যাং আর আনরানকে দেখি। ঝ্যাং আনরানকে নিয়ে কারাগারে এসেছিল। কারাগারের ভেতরে সব অপরাধীদের নির্মমভাবে মারা হচ্ছিল এবং তারা সবাই চিৎকার করছিল সেখান থেকে মুক্ত হওয়ার জন্য। আনরান তো এসব শুনতে পেয়ে অনেকটাই ভীত হয়েছিল। এরপর ঝ্যাং আনরানকে একটা ভেতরের রুমে নিয়ে আসে। সেখানে নিয়ে এসে তাকে বসায় আর তাকে একটা কাগজ দেখিয়ে বলে এটাই সেই প্রমাণ, তোমার বাবা ওই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছে। খুব তাড়াতাড়ি আমি তাকে কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করব, যাতে সে সব সত্য কথা খুলে বলে। এটা শুনে আনরান একটু রেগে যায় আর তাকে বলে তুমি ভুলে যেও না সে তোমারও বাবা। এটা শুনে ঝ্যাং একটু হেসে দেয় আর তাকে বলে তুমি যদি আমাকে মনে না করিয়ে দিতে তাহলে তো আমি ভুলেই যেতাম যে মলিন আমার সৎ বাবা। সে আমার মাকে হত্যা করেছে আর আমার সৎ বাবাকে অপমান করেছে। তখন আনরান তাকে বলে আমি তোমাকে ইতোমধ্যেই ব্যাখ্যা করেছি, তোমার মা আত্মহত্যা করেছিল, এর সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। তখন ঝ্যাং তাকে বলে কিন্তু আমার মা তোমাদের বাড়িতেই মারা গিয়েছিল, তাই তুমি পালাতে পারবে না। ওই জেদি বুড়ো আমাদের ভাই বোনকে একসাথে এভাবে দেখবে আর তিলে তিলে শেষ হয়ে যেতে দেখবে, কিন্তু সে কিছুই করতে পারবে না। এটা বলে সে আনরানের গলা চেপে ধরে। আনরান অনেক কষ্ট পাচ্ছিল আর তার চোখ দিয়ে পানিও ঝরে পড়ছিল। তখন ঝ্যাং তার গলা ছেড়ে দিয়ে তার চোখের পানি মুছে দেয়। আসলে ঝ্যাং আনরানকে ভালোবাসে আবার তাকে ঘৃণাও করে, তাই সে আনরানকে যতই শাস্তি দিক না কেন সে নিজেও মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। এরপর ঝ্যাং আনরানকে একটা চুক্তিপত্রে সাইন করতে বলে যে সারা জীবনের জন্য সে ঝ্যাংয়ের সাথেই থাকবে, আর যদি সে এটা না করে তাহলে সে তার বাবার জন্য এমন একটা যন্ত্র আবিষ্কার করেছে যেটার মাধ্যমে তার বাবা কষ্ট পেতে থাকবে আর তিলে তিলে মারা যাবে, আর আনরান সেটা দেখবে আর কষ্ট পাবে। এটা শুনে আনরান তাকে বলে এর মানে আমি যদি তোমাকে সোনার খনি খুঁজে বের করেও দেই তারপরেও তুমি আমার বাবাকে ছেড়ে দিবে না, তাই তো? তুমি শুধু আমাকে বিয়ে করেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তখন ঝ্যাং তাকে বলে হ্যাঁ তুমি ঠিক ধরেছ, আমি তোমার বাবাকে এক ঝটকায় মেরে ফেলতেই পারি, কিন্তু তাকে মেরে ফেলার মধ্যে কোনো আনন্দ নেই, বরং আমি তাকে বাঁচিয়ে রাখবো আর সে তোমাকে সারা জীবন জ্বলে পুড়ে মরতে দেখবে। এটাই হবে তোমার বাবার জন্য আসল শাস্তি। এটা বলেই ঝ্যাং একটা দড়ি বের করে নেয় আনরানের হাত বাঁধার জন্য।